নমস্কার বন্ধুরা, আজকে আমার গল্প মাউট কি হাভেলি। লেখক অরিজিৎ ভট্টাচার্য। পূর্বকথা অঘরীচণ্ডের অভিশাপ। বাড়িটা গ্রামের এক কোনায় পড়ে আছে। শুনেছি অভিশপ্ত। আর এটাও ঠিক যে ওই বাড়িতে যে গিয়েছে সে নিখোঁজ হয়েছে। আর পূর্ণিমা রাতে বাড়িটা থেকে অদ্ভুত এক চিৎকার ভেসে আসে, যেন কোনো ক্ষুধার্ত হিংস্র জানোয়ার গর্জন করছে। থামলেন নিরঞ্জনবাবু। বকুলপুর গ্রামের সম্ভ্রান্ত লোক নিরঞ্জন রায়চৌধুরী। এদিকে উৎসাহ আর কৌতূহল দুই যুগপৎভাবে খেলে গেল সুনীপের দুটো চোখ। ঠিক এরকমই জায়গা তো আমরা খুঁজছিলাম। সামনেই তো পূর্ণিমার রাত। আমি ঠিক করেছি দুদিন আগেই ওই বাড়িটায় ঘাঁটি গড়ব। আমিও তো দেখি মোদ্দা ব্যাপারটা কি। নিরঞ্জনবাবু বললেন, মানলাম তোমরা সাহসী, মানলাম তোমরা প্রতিকূলতার সাথে লড়াই করতে পারো, কিন্তু এটা খুব বড় রিস্ক নেওয়া হয়ে যাবে। আগুন নিয়ে খেলা করা হবে। সুজয় বলে উঠল, দেখুন, এই জিনিসটা নিয়ে ভাববেন না। আগুন নিয়ে আমরা আগেও অনেক খেলেছি, আমরা ভয় পাই না। আপনি যদি অভিশাপটার ব্যাপারে কিছু বলতে পারেন তো ভালো হয়। নিরঞ্জনবাবুর কপালের ভ্রু কিছুটা কুঁচকে গেল। হয়তো সন্দিগ্ধ মনে হলেন বলবেন কি বলবেন না। কিছুক্ষণ পর বললেন, দেখো, ব্যাপারটা আমি শুনেছি আমার দাদুর কাছে। ওই বাড়ির জমিদার ছিলেন জমিদার দর্পনারায়ণ চৌধুরী। তখন চৌধুরী বাড়ির দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তো কি হলো? অগাধ ধনসম্পদ আর অপরিসীম ক্ষমতার অধিকারী দর্পনারায়ণ ধরাকে সরাজ্ঞান করতেন। এমনকি কাউকে সম্মানটুকুও করতেন না। কিছুক্ষণ থেমে বললেন, এটা বিংশ শতাব্দীরও আগের কথা। তখন তান্ত্রিক নাম শুনলে লোকে ভয় পেয়ে যেত। তো দর্পনারায়ণের সময় বকুলপুর গ্রামে আগমন ঘটল এক অঘরী তান্ত্রিকের। গ্রামে তো শোরগোল পড়ে গেল। ইনি নাকি সত্যি পিশাচ সিদ্ধ, প্রচুর অলৌকিক অসাধারণ ক্ষমতার অধিকারী। দর্পনারায়ণ বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করলেন না। জয়দীপ বলল, তারপর? হাসলেন নিরঞ্জনবাবু। বললেন যে সেই তান্ত্রিক দর্পবাবুর কাছে চাইলেন 3 বিঘা জমি। গ্রামের এক প্রান্তে নদীর ধারে রাতের আধারে তন্ত্র সাধনা করার জন্য। দর্পনারায়ণ বললেন, আপনি তন্ত্র সাধনার মোটামুটি জানেন তো? সম্মতিসূচক শব্দে মাথা নাড়লেন তান্ত্রিক। আর এরপরেই দর্পনারায়ণ করে বসলেন সেই জঘন্য কাজ। তান্ত্রিককে সজোরে লাথি মেরে তার মুখে থুতু ছিটিয়ে দিয়ে বললেন, দূর হয়ে যা। তোরা তান্ত্রিকরা কেমন ভণ্ড হোস আমার জানা আছে। কাল সকালে যদি সূর্য ওঠার আগে আমার গ্রাম থেকে বিদায় না হয়েছিস, মাথা মুড়িয়ে খোল ঢেলে গ্রাম থেকে বিদায় করব। ভাগ এখান থেকে। ক্রোধে শরীর কাঁপতে লাগলো তান্ত্রিকের। কমণ্ডলু থেকে দর্পনারায়ণের দিকে জল ছুঁড়ে কি এক দুর্বোধ্য মন্ত্র বিড় করে জপ করে বসলেন। বললেন, তুই আমার ভণ্ড বললি তো? প্রমাণ করে দেব আমি ভণ্ড নই। আমার তন্ত্র সাধনা যদি সত্যি হয়, তাহলে এই ধন সম্পত্তি, এই জমি জায়গা, এই সুবিশাল অট্টালিকা, যার ফলে তোর এত দর্প, এত অহংকার, সেইগুলি তোর কোনো কাজে আসবে না। আজ রাত থেকে থাকবে না তোর সৌন্দর্য, তোর যৌবন, আর তোর সাথেই এই বাড়ি পরিণত হবে এক পরিত্যক্ত শয়তানের হাভেলিতে। তুই হয়ে যাবি এক রক্ত পিশাচ। হ্যাঁ, রক্ত ছাড়া কোনো কিছুই তোর তৃষ্ণা মেটাতে পারবে না। এই তারামায়ের সাধক অঘরীচণ্ডের অভত্য অভিশাপ। চাঁদনি রাত। পূর্ণিমা আসতে বেশি দেরি নেই। আকাশের চাঁদ প্রায় গোল। এই চাঁদের মায়াময় কিরণে নদীর ধারের এই হাভেলি আর তার চারপাশের পরিবেশকে অপার্থিব বলে মনে হচ্ছে। বইছে মৃদু হাওয়া, হালকা কুয়াশা
আর ঘাসের আগায় জমে থাকা ফোঁটা ফোঁটা শিশির বিন্দু শরতের শেষ আর হেমন্তের আগমন বার্তা ধ্বনিত করছে। শ্মশান খুব একটা দূরে নয়। ঝিঝির ডাক মাঝে মাঝে এক এক প্রহর জানান দেওয়া শিয়ালের হুক্কা হওয়া গোটা পরিবেশটাকে গা ছমছম করে তুলছে। সুজয় বলে উঠল, আচ্ছা, তুই সত্যি কি এরকম অভিশপ্ত হাবেলি আর রক্তপিশাচের অস্তিত্বে বিশ্বাস করিস? সুজয়ের কাঁধে হাত রাখল সুনীপ। দেখ, আমি বিশ্বাস করি আর না করি তাতে কি কিছু এসে যায় না। বুন্দেলিতেই হোক বা রূপকুণ্ডেই হোক, পিশাচ বা অলৌকিকতার মুখোমুখি যে আমরা আগে হইনি তা তো নয়। কিন্তু যে ব্যাপারটা আমাকে চুম্বকের মতো আকর্ষিত করছে সেটা হলো নদীর ধারে এরকম একটা ভাঙাচোরা বাড়িতে, যেখানে ইলেকট্রিসিটি নেই, সেখানে মোমবাতির নিভু নিভু আলোয় আর শ্মশান থেকে বয়ে আসা শিরশিরে হাওয়ার মধ্যে রাত কাটানোর মজাই আলাদা। তুই ভাবতো, জাস্ট ভাব, দূর থেকে ভেসে আসছে প্যাঁচার ডাক কি শকুনির কান্না, এক ভৌতিক আলো আধারী পরিবেশ, আর সেই বাড়িতে আমরা 5 জন বসে আছি। এক এক প্রহর অতিবাহিত হচ্ছে। এই বাড়ির সাথে জড়িয়ে আছে এক শতাব্দী প্রাচীন অভিশাপ। ঠিক মধ্যরাতে জেগে ওঠে এক ভয়াবহ রক্ত পিশাচ, খুঁজে ফেরে মানুষের গরম রক্ত। আর সেখানে এই বাড়িতে আমরা 5 জন যুবক যুবতী, পিশাচের কাছে চরম সুযোগ তোপান করার। আর সেই সুযোগ সে কোনো মতেই হাতছাড়া হতে দেবে না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল সুনীপ। জয়দীপ বলল, বুঝলে তো, ফাইট হবে, হয় আমরা জিতব নয় পিশাচ। রূপালী এতক্ষণ চুপ করে শুনছিল, এখন বলে উঠল, তোরা একটা গন্ধ পাচ্ছিস? মনে হচ্ছে বহুদিনের কোনো মৃতদেহ পড়ছে। সুনীপ বলল, হ্যাঁ নমস্কার বুঝলি বন্ধুরা। তো, আমিও একটা গন্ধ পাচ্ছি। আজকে তোমাদের কিন্তু যে গল্পটি মৃতদেহের শোনাবো, গন্ধ কিনা বুঝতে পারছি না। জয়দীপ বলল, মনে হয় এখানে না আসলেই ভালো করতাম। অরিজিমা বলল, এখন আর এসব কথায় লাভ নেই। এখন যখন এখানে চলে এসেছি, শয়তান বলে যদি সত্যিই কিছু থেকে থাকে বা সত্যিই যদি কোনো অভিশাপ থাকে, সেটাকে ফেস করতেই হবে। সায় দিল সুনীপ। হ্যাঁ, বিপদ থাকলে সেটা আমাদের ফেস করতেই হবে। সময় হয়তো রাত 9টা হবে। সুনীপরা মোমবাতি জ্বালিয়ে আড্ডা মারছিল। ওপরে একটা ভারী কোনো কিছু পড়ার শব্দ হওয়ায় মোমবাতি জ্বালিয়ে জয়দীপ গেল বিষয়টি দেখতে। এমনি জয়দীপ মুখচোরা হলে কি হবে, যথেষ্ট স্বাস্থ্যবান এবং সাহসী যুবক। হঠাৎই সুনীপদের রক্ত জল করে হয়ে উঠল ভয়ঙ্কর এক অপার্থিব গর্জন। যেন কোনো অজানা জানোয়ার হিংস্র হয়ে প্রচণ্ড গর্জন করছে, খুব কাছেই। জয়দীপ বলল, আচ্ছা দাদা, তোমার মনে হচ্ছে না আওয়াজটা ওপরতলা থেকে আসছে? হ্যাঁ, সেটা তো বটেই। মনে হচ্ছে শয়তানের রক্ত পিপাসা জেগে উঠছে। দাঁতে দাঁত চেপে জবাব দিল সুনীপ। সত্যি, এরকম একটা অভিশাপ যে এভাবে সত্যি হবে ভাবাই যায় না। এরকম ঘটনা আমাদের জীবনে আগে অনেক ঘটেছে। দেখা যাক আজকের পরিণতি কি হয়। এই সময় সুজয় আতঙ্কিত হয়ে বলল, দাদা, জয়দীপকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চমকে উঠল সুনীপ। জয় আবার কোথায় গেল? এই সময় ওপর থেকে ভেসে এলো জয়দীপের আর্তনাদ। শিউরে উঠল সুনীপরা। ভাঙা চোরা সিঁড়ি বেয়ে মোমবাতির আলোয় উপরে উঠল তারা। উপরে টানা লম্বা বারান্দা, আর তার দুপাশে সারি সারি ঘর, সব কটাই তালা বন্ধ, শুধু একটা খোলা। আর সেইখান থেকেই ভেসে আসছে জয়দীপের আকুল আর্তনাদ। ধীরে ধীরে সেই আর্তনাদের ক্ষীণ হতে ক্ষীণতর হয়ে একেবারে মিলিয়ে গেল। চারিদিকে অখণ্ড নীরবতা। ওরা ঘরে গিয়ে যা দেখল, রূপালী তো মাথা ঘুরেই পড়ে গেল। সুনীপ কোনো মতে নিজেকে সামলালো। এত বড় মানসিক ধাক্কা সে জীবনে খায়নি। মেঝেতে পড়ে রয়েছে তার প্রাণের বন্ধু জয়দীপের দেহ। অবশ্য দেহ না বলে মৃতদেহ বলাই শ্রেয়। কোনো হিংস্র জন্তু যেন দেহ থেকে মাথাটাকে ছিঁড়ে ফেলেছে। মেঝেতে বইছে লাল রক্তের স্রোত। একপাশে পড়ে রয়েছে মুন্ডহীন ধর, আর একপাশে মাথা, আর চোখ দুটি এমনভাবে বিস্ফারিত যে বেশ বোঝা যাচ্ছে মৃত্যুর আগে চরম ভয়াবহ কোনো বিভীষিকার মুখোমুখি হয়েছিল।
সুনীপের প্রাণের বন্ধু জয়। সবাই আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছিল। সুনীপের ষষ্ঠেন্দ্রিয় সাড়া দিয়ে উঠল, আততায়ী খুব কাছেই আছে। কি মনে হতে ঘর থেকে বেরিয়ে রেডিয়াম টর্চ নিয়ে বারান্দা এলো সুনীপ। একে টর্চ, তার উপর চাঁদের জ্যোৎস্না। সেই জ্যোৎস্না আলোকে দেখল সুনীপ কিছু একটা খুব দ্রুত বারান্দা দিয়ে সরে গেল। একটা ব্যাপার এখন পরিষ্কার, এই গ্রামে হায়না আর উড়ালের উপদ্রব রয়েছে, কিন্তু আততায়ী চার পেয়ে কোনো হিংস্র জানোয়ার নয়, বরং সেটা অনেকটা মানুষের মতোই ধূপে। পায়ের ছাপগুলো দেখেছ? মনে হচ্ছে কোনো নেকড়ে বা বড় ধরনের কুকুরের রক্তে ফুটে উঠেছে। একটা ব্যাপার এখন খুব পরিষ্কার, জানোয়ারটা বারান্দার দিকে গিয়েছে। আর একটা ব্যাপারও পরিষ্কার, সুনীপ বলে উঠল, জানোয়ারটা কিন্তু দুপে। ছাপগুলো ভালো করে লক্ষ্য করো। দুপে জানোয়ার বলতে তুমি গরিলা বা ভল্লুকের কথা ভাবছ না তো? সুজয়ের চোখে জল। ততক্ষণ মোমবাতির আকার ছোট হতে শুরু করেছে, যদিও সুনীপের কাছে আরও 4টে মোমবাতি আছে। কম্পিত গলায় সুনীপ বলল, আততায়ী ভল্লুকের থেকে বেশি ভয়ঙ্কর কিছু। শোনো, আমরা এখান থেকে জীবিত নাও ফিরতে পারি, কিন্তু যদি ফিরি তাহলে এই অভিশাপের অন্ত করেই ফিরব। হ্যাঁ, জয়ের আত্মার কাছে এটাই আমার প্রতিজ্ঞা, আর আমি এই প্রতিজ্ঞা পূরণ করবই। আজ দর্প নারায়ণের দর্প আমি চূর্ণ করে দেখাবই। গলার স্বর কঠিন হয়ে গেল সুনীপের। মোমবাতিটা প্রায় নিভে গেছে বলতে গেলে। বারান্দার এক কোণ থেকে ভেসে এলো এক চাপা গর্জন। বারান্দার ব্যালকনি থেকে বারান্দায় এসে পড়েছে চন্দ্রমার রূপলী কিরণ। বারান্দায় এক অপার্থিব আলো আধারির সৃষ্টি হয়েছে। সে আলো আধারিতে সুনীপ দেখতে পেল একজোড়া সবুজ চোখ ইহজগতের সমস্ত আদিম হিংস্রতা নিয়ে তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সুজয় বলল, কি হলো? ওই দিকে আবার কি? সুজয়কে ইশারা করে বারান্দার ওই কোণার দিকে ইশারা করল সুনীপ। সামনের দৃশ্য দেখে বুকটা ছ্যাঁত করে উঠল সুজয়ের। কয়েক সেকেন্ডের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সুনীপটা। আর তাদের সেই মগ্নতার সুযোগ নিয়ে আততায়ী লোকটি, যাকে লোক না বলে জানোয়ার বলাই ভালো, তার কারণ পরনে পাঞ্জাবি পাজামা পরা হলে কি হবে, হাত পা আর মুখ সাক্ষাৎ কোনো উড়াল বা শেয়ালের মতো, সারা শরীর ধূসরলোমে ঢাকা। দুই চোয়াল থেকে বেরিয়ে এসেছে তীক্ষ্ণ একজোড়া সদন্ত। রূপালীকে ধাক্কা দিয়ে পাঁজা কোলা করে নিয়ে পড়ল পাশের কোনো জায়গায়। রাতের অন্ধকারে নিচ থেকে ভেসে আসলো রূপালীর করুণ আর্তনাদ। সুনীপ মন্ত্রমুগ্ধের মতো বলে উঠল, দর্পনারায়ণ। রূপালীর আত্মচিৎকার ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে উঠে একদম নীরব হয়ে গেল। অশ্রুধারা বইতে লাগলো সুনীপের চোখে। নিচ থেকে ভেসে আসলো হিংস্র পশুর গোঙানি আর মরা চিবিয়ে খাওয়ার শব্দ। হঠাৎই সুজয়ের সম্বিত ফিরল। চিৎকার করে উঠল, অনেক হয়েছে, আর এক মুহূর্ত নয়, এখান থেকে আমাদের এখনই বেরোতে হবে, যে করেই হোক। সুনীপ বলল, হ্যাঁ, এখন 5 জনের জায়গায় আমরা 3 জন। এখন এটাই উচিত প্রস্তাব, চলো। 3 জনেই দৌড়ে নিচে চলে উঠল। অরুণিমা অনুভব করল বাড়িটা যেন আশ্চর্যভাবে কাঁপছে। দেয়াল থেকে শ্বাস ফেলার মতো ধ্বনি উঠছে। নিচের তলায় মুখ্য দরজায় গিয়ে লাথি মারল সুজয়, আর তারপরেই ঘটল সেই অদ্ভুত ঘটনা। সমুদ্রে তিমি যেমন ছোট মাছকে গিলে নেয়, তেমনি দরজাটাও অদ্ভুতভাবে গিলে নিল সুজয়কে। চেঁচিয়ে উঠল অরুণিমা, সুজয়! কান্নারুদ্ধ গলায় সুনীপ বলে উঠল, চিৎকার করে ডেকে কোনো লাভ নেই রুমি। সুজয় আমার প্রাণের বন্ধু আর আমাদের মধ্যে নেই। অরুণিমা চমকে উঠল, তার মানে? তুমি কি বলতে চাও? সুনীপ বলল, হ্যাঁ, ঠিক কথাই বলছি। সুজয়ও অঘরীচণ্ডের অভিশাপের বলি হয়েছে। এই শয়তানের হাভেলি গ্রাস করেছে তাকে। কিছুক্ষণের জন্য নির্বাক অরুণিমা, তারপর বলে উঠল, হাভেলি গ্রাস করেছে মানে কি বলতে চাও? এখানে তো প্রেতাত্মা বলতে দর্পনারায়ণ। সুনীপ শান্ত গলায় বলল, নিরঞ্জনবাবু অঘরীচণ্ডের অভিশাপ সম্পর্কে যা বলেছেন তার আংশিক সত্য। এই অভিশাপের কথা আমি আগেই জানতাম।
বই পড়েছিলাম এখানে আসার আগে, তারপর তার সত্যতাকে যাচাই করতে এখানে আসা। অরুণিমা চোখের জল কখন শুকিয়ে গেছে, অবাক হয়ে শুনছে সুনীপের মুখের এই অনুপম কাহিনী। অঘরীচন্দ্র অভিশাপ দিয়েছিলেন যে সারা বাড়িটা একটা পিশাচের হাবেলিতে পরিণত হবে। বলতে গেলে দর্পনারায়ণ সেফ একজন শয়তান যে এই বাড়িটাকে পাহারা দেয়। পুরো বাড়িটাই একটা নরখাদক। এই হাবেলিতে যে রাত কাটাতে আসে, এই হাবেলি তাকেই গ্রাস করে। বলতে গেলে এই হাভেলিটা জীবন্ত। পূর্ণিমা চমকে উঠল। অভিশাপ তো নয়, এ যেন মহর্ষি দুর্ভাষার দুর্ভাষা। সুনীপ বলে উঠল, একদম তাই। সুনীপের কথা শেষ না হতে হতে দেওয়ালগুলি আশ্চর্যজনকভাবে তুলতে লাগলো, আর ভেসে আসতে লাগলো হিংস্র সাপদের ক্ষুধার্ত গর্জন। সেই অপার্থিব হুঙ্কারে আকাশ বাতাস যেন কেঁপে উঠছে। আকাশে চন্দ্রমা নীরব হয়ে মৌত কি হাবেলির মৌত কা খেল দেখছে। বইছে নরকের দুর্গন্ধযুক্ত অতি শীতল বাতাস। শুনি বলে উঠল, দেখো, এই পৃথিবীতে কোনো অভিশাপই অবর্থ হয় না। চমৎকৃত হলো অরুণিমা। মানে? মহর্ষি দুর্বাসা রুষ্ট হয়ে ঋষি কর্ণের আশ্রমে শকুন্তলাকে যে অভিশাপ দিয়েছিল তারও প্রতিকার ছিল। তা হলো শকুন্তলার অঙ্গুরীয় বা আংটি। আর এই অঘরীচণ্ডেরও অভিশাপের প্রতিকার আছে। তা হলো এই শয়তানের হাবেলির শয়তানি শক্তিকে বিনষ্ট করা, এই ক্ষুধার্ত বাড়ির প্রাণ নেওয়া। অরুণিমা বলল, সেটা কিভাবে হবে? শনিপ বলল, দেখো, কোনো কিছুর প্রাণ নিতে হলে তার প্রাণকেন্দ্র বা হৃৎপিণ্ডে আঘাত হানতে হবে। হৃদস্পন্দন স্তব্ধ হলেই মৃত্যু। আর আজ রাতে ওই শয়তানি হাবেলি হৃদস্পন্দনকে স্তব্ধ করে দিতে হবে, না হলে এই বাড়ি আমাদের প্রাণ সংহার করবে। অরুণিমা বলল, কিন্তু সেটা খুঁজে পাবো কি করে? জানোই তো, সিস্টোল আর ডায়াস্টোল। হৃৎপিণ্ড একবার সংকুচিত হয়, পরক্ষণে প্রসারিত হয়। এরকম জিনিস মনে করে দেখো তো, দেখেছো কিনা? অরুণিমা বলল, হ্যাঁ, মনে পড়েছে। উপরের বারান্দার একপাশে একটা ছোট্ট অদ্ভুত মূর্তি রয়েছে। আমি অবাক হয়েছিলাম। সুনীপ বলল, তাহলে আর দেরি কেন? লেটস গো দেয়ার। বাড়িটা আরও তীব্রভাবে কাঁপছে, হিংস্র গর্জন আরও তীব্র হচ্ছে। দেওয়াল থেকে শত শত রজ্জু বেরিয়ে আসছে। এই অবস্থায় কোনো মতে মূর্তিটার কাছে পৌঁছালো সুনীপ আর অরুণিমা। ব্রোঞ্জের তৈরি মূর্তি, দেখেই বোঝা যায় সাক্ষাৎ শয়তানের। মূর্তিটা একবার ছোট হচ্ছে, আরেকবার ফুলছে। তাহলে এটাই এই হাবেলির হার্ট। সুনীপ নিজের গলা থেকে রুদ্রাক্ষ খুলে ছুঁড়ে ফেললো মূর্তিটার উপর। সাথে সাথে আগুন ধরে গেল মূর্তিটায়, আর তার সাথে সাথে বিস্ফোরণের তীব্র আওয়াজ আর কান ফাটানো দানবের আর্তনাদ। একটা ঘর থেকে জ্বলতে জ্বলতে এলো পিশাচরূপী দর্পনারায়ণ, আর কিছুক্ষণের মধ্যে ভস্মীভূত হয়ে গেল। বিকট আর্তনাদটাও একসময় বন্ধ হয়ে গেল। বেশ বুঝতে পারল সুনীপ যে অঘরীচণ্ডের অভিশাপ ধ্বংস হয়েছে। এখন এই হাবেলিতে আর কোনো শয়তানি শক্তি নেই। টলতে টলতে যখন বাড়ি থেকে বেরিয়ে এলো সুনীপ আর অরুণিমা, তখন উষার ব্রহ্ম মুহূর্ত। পূবাকাশে রঙের খেলা, ভোর হতে বেশি দেরি নেই। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এই রকমের আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।